1,00,000 টাকা। 1,00,000 টাকা এমন একটা বাজেট, যে বাজেটের মধ্যে দেখা যাচ্ছে অনেকে ভার্সিটি লাইফে যাচ্ছে অথবা প্রফেশনাল লাইফের জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন। এই জায়গায় কিন্তু 1,00,000 টাকা অনেক সুইটেবল একটা বাজেট। এই বাজেটের মধ্যে আজকে আমরা করলাম কি, টপ কিছু ব্র্যান্ডের কিছু ল্যাপটপস নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম, এবং আজকে আমরা দেখবো যে এই ল্যাপটপগুলো অ্যাকচুয়ালি কেমন পারফরমেন্স করছে। আমরা কিন্তু কম্প্যারিজন করব, বিভিন্ন বেঞ্চমার্কিং করব এবং দেখবো যে কোন ল্যাপটপটা এগিয়ে থাকছে। লাস্টলি সাথে থাকছে আমি আফরিদ আলম পলক। চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো ভিডিওর শুরুতে আমরা যে 4টা ল্যাপটপ চুজ করেছি আপনাদের জন্য, এই 4টা ল্যাপটপগুলো দেখে নেই। ফার্স্টে আছে আমাদের কাছে আসুস টাফ A15 FA506NFR, অর্থাৎ বিশাল বড় নাম। এই ল্যাপটপটার দাম কিন্তু প্রায় 98,000 টাকার মতন। এরপর আছে MSI GF63, যেটা পাওয়া যাবে 93,000-এর আশেপাশে। এরপর থাকছে Lenovo Legion 15iAX9, এটা কিন্তু একদম স্ট্রিক্ট 1,00,000 টাকাই। এরপরে Acer Aspire 5, যেটার দামটা হচ্ছে 89,000 টাকার আশেপাশে। আমরা করব কি, এই 4টা ল্যাপটপ নিয়ে সিনথেটিক বেঞ্চমার্ক করব, তারপর ডিসপ্লে টেস্ট করব, SSD টেস্ট করব, থার্মাল পারফরমেন্স করব এবং দেখব যে লাস্টলি কোন ল্যাপটপটা এগিয়ে থাকে। সো সবার ফার্স্টে আমরা শুরু করছি আসুস টাফ দিয়ে। সো সবার ফার্স্টে যদি আমরা আসুস দিয়ে শুরু করি, এই বাজেটে এই যে গেমিং সেগমেন্ট বা যাই বলে 1,00,000 টাকার বাজেটে কিন্তু আসুস কিন্তু বরাবরই কিন্তু অনেক ভালো একটা রেপুটেশনের সাথে কিন্তু ওরা ল্যাপটপ বাজারে ছাড়ে। সো আমরা যখন এই ল্যাপটপের দিকে বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, সেই ক্ষেত্রে দেখি যে বরাবরের মতন এবারও কিন্তু ওরা অনেক রোবাস্ট একটা শক্তপোক্ত কিন্তু একটা বিল্ড কোয়ালিটি ওরা অফার করছে। সাথে কিন্তু 8GB ব্যাকলিট সমৃদ্ধ কিন্তু ওরা একটা কিবোর্ডও দিয়ে দিচ্ছে এইটার সাথে। কোনো মানে বিল্ড কোয়ালিটির দিকে না এখানে আসলে কমপ্লেনের খুব একটা সুযোগ নেই। সাথে যে পোর্ট টোর্ট বা হাবিজাবি যে ব্যাপার স্যাপার আছে, এগুলো কিন্তু আপনারা ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন। ওই ব্যাপারে আমরা সময় নষ্ট করছি না। সো এগুলো সব কিছু সাইডে রেখে চলুন আমরা এবার চলে যাই ডিসপ্লের দিকে। সবগুলো ডিসপ্লে কিন্তু এই সেগমেন্টে, যে গেমিং সেগমেন্ট, এখানে কিন্তু দেখা যায় যে 1080p, তারপর হচ্ছে 144 হার্টজের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করে। তারপর আমরা কিন্তু একটু দেখতে চাই যে ডিসপ্লের ক্যালিবারটা কীরকম। সো আমরা করলাম কি, যে সবগুলো হচ্ছে স্পাইডার এক্স প্রো দিয়ে আমরা ক্যালিবারটা মাপলাম। সো যখন আমরা এই আসুসের ডিসপ্লেটা মাপা শুরু করলাম, সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে sRGB 67%, ARGB ছিল 50% এবং DCI-P3 50% ছিল, যেটা কিন্তু আমাদের এই 4টা ল্যাপটপের মধ্যে র্যাঙ্ক 2-তে ছিল। সো এরপর আমরা দেখি যে এইটার SSDর কী অবস্থা। এখানে কিন্তু একটা 500GB Gen 4-এর কিন্তু একটা SSD ইমপ্লিমেন্ট করা আছে, বাট তারপর আমরা এইটার একটু ক্যালিবারটা মাপি। সো আমরা করলাম কি, এটা ওই ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে এটার ক্যালিবারটা মাপলাম। সো সেই ক্ষেত্রে দেখি যে এটা রিড স্পিডটা এসেছে 5111 MBPS এবং রাইট স্পিড এসেছে কিন্তু 3983 MBPS, এবং এইখানেও কিন্তু এইটা লিডার বোর্ডে কিন্তু র্যাঙ্ক 2-তে অবস্থান করছে। সো এরপর এর সিনথেটিক বেঞ্চমার্ক বা থার্মাল পারফরমেন্সে যাওয়ার আগে কিন্তু এর একটি স্পেকটা নিয়েও দেখা দরকার। সো স্পেকের দিকে যখন আমরা যাই, সেক্ষেত্রে দেখি যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে Ryzen 7 7435HS। এইটা কিন্তু 8 কোর 16 থ্রেড নিয়ে কিন্তু AMD এই প্রসেসটা নিয়ে আসতেছে, এবং এইটার সাথে থাকছে 8GB DDR5 4800 মেগাহার্টজের একটি র্যাম, এবং সাথে 500GB Gen 4 SSD, যেটা আমরা আগেই বলেছি। এবং এইটা গ্রাফিক্সকে পাওয়ার আপ করতে থাকছে RTX 2050 4GB GPU, একটা কুক্ষেত্র একটা GPU, দেখা যাক কেমন পারফরমেন্স করে, এবং সাথে থাকছে 48 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি। সো চলুন এরপর আমরা দেখি যে সিনথেটিকে এই স্পেকটা নিয়ে এটা কেমন পাওয়ার ডেলিভারি করছে। সো সিনথেটিকে যখন আমরা গেলাম, ফার্স্টে গিগবেঞ্চ দিয়ে যখন আমরা বেঞ্চমার্ক করলাম, সেক্ষেত্রে দেখি যে এইখানে সিঙ্গেল করে 1901-এর মতন স্কোর তুলেছে এবং মাল্টি করে কিন্তু 7029-এর মতন স্কোর তুলেছে। এরপর দেখা যাচ্ছে এই ল্যাপটপটা 3D মার্কে কেমন পারফরমেন্স করছে। সো আমরা করলাম কি, 3D মার্ক টাইমস পাই দিয়ে এটা বেঞ্চমার্ক করলাম, এবং সেই ক্ষেত্রে দেখলাম যে এটার ওভারঅল স্কোর এসেছে 4445-এর মতন, এবং এখানে কিন্তু সিপিইউর স্কোরটা কিন্তু বেশ হাই ছিল। সো যেটা বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার, এবং ওভারঅল পুরো সিনথেটিকে কিন্তু এইটা মানে লিডার বোর্ডে কিন্তু র্যাঙ্ক 2-তে অবস্থান করছিল। সো এরপর দেখি যে এই স্পেকটা কেমন পাওয়ার কনজাম্পশন করছে বা কেমন থার্মাল পারফরমেন্সটা কেমন, এইটা একটু দেখি। সো আমরা যখন এইটাতে একটা প্রেশার টেস্ট চালালাম, প্রেশার টেস্ট চালানোর পর দেখি যে এটা কিন্তু এভারেজে 88 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখছিল, এবং এটার পাওয়ার ইনটেক কিন্তু 77 থেকে 78 ওয়াটের আশেপাশে ওঠানামা করছিল, এবং 3.9 গিগাহার্টজের মতন ধরে রাখছিল, যেটা কিন্তু একদম এ গ্রেডই বলা যায়, এবং এটা কিন্তু আমাদের লিডার বোর্ডে র্যাঙ্ক 1-এই অবস্থান করছিল। আসুসের এখানে এই AMDর এই সুন্দর একটা প্রসেসরটা অ্যাপ্লাই করার কারণে কিন্তু এটার যে ফ্যাব্রিকেশন যে পাওয়ারটা আছে, এইটার মাধ্যমে কিন্তু এত সুন্দর একটা কিন্তু থার্মাল পারফরমেন্স কিন্তু অ্যাচিভ করা পসিবল হয়েছে। এটার জন্য কিন্তু আসুসকে অবভিয়াসলি একটা সাধুবাদ দিতেই হয়। সো চলুন এরপর আমরা এর পরের ল্যাপটপটা নিয়ে কথা বলি। এরপর যদি আমরা একটু MSI GF63 এই ল্যাপটপটা নিয়ে কথা বলি, এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি ফার্স্টে বলতে হয়,
এইটাই কিন্তু এই 4টা ল্যাপটপের মধ্যে এটা কিন্তু একমাত্র ল্যাপটপ যেটা কিন্তু ফুল মেটাল বিল্ড দিয়ে আসতেছে, পুরো ফুল অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ল্যাপটপ, বেশ শক্তপোক্ত। এবং যদি বিল্ড কোয়ালিটির দিকে বলা হয় তাহলে কিন্তু এটা বলতে হবে যে 4টার মধ্যে কিন্তু এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেস্ট লেগেছে। এটার কিবোর্ডের দিকে যদি তাকানো যায়, এটা কিন্তু অনলি রেড ব্যাকলিট দিয়ে আসে, যেটা কিন্তু খুব একটা সমস্যা করে না। ব্যাকলিট ইটসেলফ ইজ এ গুড থিং, অত RGB আমার কাছে কিন্তু ম্যাটার করে না, যদিও যার যার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপার আর কি। তাছাড়াও যদি এখানে কিন্তু আরেকটা ব্যাপার মেনশন করার মতন, সেটা হচ্ছে এখানে কিন্তু ফুল সাইজের কিবোর্ড আপনারা পাবেন না, এখানে কিন্তু মিড সাইজের কিবোর্ড ইমপ্লিমেন্ট করা আছে। এবং যথারীতি এখানে কিন্তু 1080p 144 হার্জের একটা ডিসপ্লে এখানে ওরা প্রোভাইড করেছে। এবং চলুন আমরা দেখি যে এই ডিসপ্লেটা কেমন পারফরমেন্স করছে। সো আমরা যখন SpiderX Pro দিয়ে এটার ক্যালিবারটা মাপলাম, সেক্ষেত্রে দেখি যে এটা sRGB 67%, ARGB 50% এবং DCI-P3 কিন্তু 49%-এর মতন ছিল, যেটা কিন্তু যে 4টা ল্যাপটপ আছে এর মধ্যে কিন্তু এইটাও র্যাঙ্ক 2-তে অবস্থান করছিল। সো আমরা এটার মধ্যে যে একটা SSD ইমপ্লিমেন্ট করা আছে 500GB Gen 4 একটা SSD NVMe, ওইটা আমরা একটু ওইটার ক্যালিবারটা মাপি, যে দেখি এইটার ক্যালিবারটা কিরকম। সো ক্রিস্টাল ডিস্কমার্ক দিয়ে যখন আমরা এটার SSDটা ক্যালিবারটা মাপলাম, সেক্ষেত্রে দেখি যে এটার কিন্তু রিড স্পিডটা এসেছে 5069 MBPS এর মতন এবং রাইট স্পিডটা এসেছে 1010 MBPS এর মতন। মানে আপনারা বুঝতেছেন এখানে কিন্তু একটা Gen 4 এর একটা SSD ইমপ্লিমেন্ট করা আছে, যেখানে কিন্তু রিড স্পিডটা কিন্তু Gen 4 এর মতন দিয়েছে, কিন্তু রাইট স্পিডটা কিন্তু মানে সেই হিসেবে অনেক কম। অর্থাৎ ওরা কিন্তু এখানে একটা সূক্ষ্ম কিন্তু একটা ফাঁকি দিয়ে দিয়েছে, এবং এটার কারণে কিন্তু এখানে 4টা ল্যাপটপের মধ্যে এটা কিন্তু র্যাঙ্ক 3-তে অবস্থান করছিল। এরপর যদি এই ল্যাপটপের একটু স্পেকের দিকে তাকানো যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে Core i5 এর 12450H এই প্রসেসরটা, 8 কোর 12 থ্রেডের এই প্রসেসরের সাথে কিন্তু এখানে 8GB DDR4 এর একটা র্যাম ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা কিন্তু একটু বামারি ছিল বটে, কারণ হচ্ছে এটার সাথে কিন্তু DDR4 এর র্যামটা কিন্তু একটু কেমন যেন মানানসই হলো না। এবং এখানের সাথে কিন্তু 500GB Gen 4 NVMe SSD ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। এবং এটার গ্রাফিক্সকে পাওয়ার আপ করছে RTX 2054GB এবং সাথে 52.4 ওয়াট আওয়ারের কিন্তু একটা ব্যাটারি এখানে ইমপ্লিমেন্ট করা আছে। সো আমরা এবার দেখি যে এই স্পেকটা দিয়ে এটা আসলে কেমন পারফরমেন্সটা পুশ করছে। সো আমরা যদি এবার সিনথেটিক বেঞ্চমার্কে ঢুকে যাই, সেক্ষেত্রে যদি ফার্স্টে গিগবেঞ্চ নিয়ে কথা বলি, এখানে কিন্তু সিঙ্গেল করে 2121 মতন স্কোর তুলেছে এবং মাল্টি করে কিন্তু স্কোর তুলেছে 6497 মতন। এরপর আমরা করলাম যে এটা হচ্ছে 3D Mark টাইমস পাইয়ে এটা আমরা বেঞ্চমার্কিং করলাম, এবং সেক্ষেত্রে দেখি যে এটার ওভারঅল স্কোর ছিল 4057 মতন, যেখানে কিন্তু CPU এর স্কোর কিন্তু একটু লো ছিল। এবং এই পুরো সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর দেখে কিন্তু আমরা এই যে 4টা ল্যাপটপ আছে এর মধ্যে কিন্তু এটা র্যাঙ্ক 3-তে অবস্থান করছিল। সো এরপর আমরা করলাম যে আচ্ছা এই স্পেকটা তো এরকম পারফরমেন্স করছে, দেখি যে এটা থার্মালটা কেমন পারফরমেন্স করে। সো যখন আমরা এখানে একটু প্রেশার টেস্ট চালালাম, সেক্ষেত্রে দেখি যে এটা কিন্তু এভারেজে 85 ডিগ্রি সেলসিয়াসের মতন ধরে রাখছিল, এবং এটা কিন্তু 59 থেকে 60 ওয়াটের মতন পাওয়ার ইনটেক করছিল এই থ্রু আউট হোল টাইম আর কি, আর 3.3 গিগাহার্টজের মতন মানে ধরে রাখছিল। সো সব মিলে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে এটা কিন্তু B+ গ্রেডের একটা মানে পারফরমেন্স পুশ করছে, এবং এইটা কিন্তু আমাদের যে 4টা ল্যাপটপ ছিল এর মধ্যে কিন্তু র্যাঙ্ক 3-তে অবস্থান করছিল এই থার্মাল পারফরমেন্সের দিক থেকে। এরপর যদি আমরা Lenovo লকের দিকে তাকাই, এই ল্যাপটপটা যদি আপনি ফার্স্টে হাতে ধরেন, সেক্ষেত্রে আপনার ফার্স্টেই মনে হবে ও মাই গড, এত রক সলিড একটা বিল্ড কোয়ালিটি এটা দিচ্ছে। অর্থাৎ 2.38 কেজির কিন্তু একটা মিলিটারি, একটা রোবাস্ট, একটা শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি কিন্তু এই ল্যাপটপটা আমাদের প্রোভাইড করছে। এই ল্যাপটপটা পুরো একটা প্লাস্টিক বিল্ডের হলেও MSI থেকে কিন্তু কোনো অংশেই এই ল্যাপটপটা কমে নাই। মানে আপনি এমনি নর্মালভাবে দেখলে কিন্তু আপনার মনেও হবে না যে ল্যাপটপটা হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটির। অর্থাৎ এত সুন্দর ফিনিশিং ওরা দিয়েছে এবং এত শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি ওরা অফার করছে। সো রিয়েলি হ্যাটস আপ টু Lenovo। এরপর যদি এটা পাওয়ার বাটনে কিন্তু একটা নতুন ইমপ্লিমেন্টেশন ওরা করেছে, ল্যাপটপটা বিভিন্ন মানে পারফরমেন্স মোড বা নর্মাল মোডে কিন্তু চালালে এটার কিন্তু পাওয়ার মোডটা ওই থিমে কিন্তু কালার জ্বলে, যেটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। এবং এখানে কিন্তু মাল্টি লেভেলের ওরা একটা ব্যাকলিট কিবোর্ড প্রোভাইড করছে, যেটা কিন্তু একটা ফুল সাইজ কিবোর্ড। সো এগুলো বাদ দিলে এরপর যদি আমরা এর ডিসপ্লের দিকে যাই, এটা যখন আমরা SpiderX Pro দিয়ে এর ক্যালিবারটা মাপি, সেক্ষেত্রে দেখি যে এখানে কিন্তু sRGB ছিল 100%, Adobe RGB ছিল 76% এবং DCI-P3 ছিল কিন্তু 77%। অর্থাৎ এটা কিন্তু যে আমাদের একটা সুন্দর একটা নাইস একটা ডিসপ্লে যে প্রোভাইড করছে, যেটা কিন্তু আপনারা খালি চোখে দেখলেও কিন্তু আপনারা বুঝতেই পারবেন। এবং এটা আমাদের 4টা ল্যাপটপের মধ্যে নিঃসন্দেহে এটা র্যাঙ্ক 1-এ অবস্থান করছে। এরপর এখানে যে একটা 500GB একটা Gen 4 SSD এখানে প্রোভাইড করা আছে, এই SSDর একটু ক্যালিবারটা মাপা দরকার। সো যখন আমরা এটার ক্যালিবারটা মাপলাম, সেক্ষেত্রে দেখি যে এটা রিড
স্পিডটা হচ্ছে 4283 MBPS এর মতন, এবং রাইট স্পিডটা আবার একটু কম 1820 MBPS এর মতন, অর্থাৎ সেম কাহিনী। রিড স্পিডটা কিন্তু ঠিকঠাক থাকলেও রাইট স্পিডটা কিন্তু বেশ কম থাকছে, যেটা কিন্তু একটা বামারি বটে। এবং এটা কিন্তু একদম নিট পিকিং করলে 4টা ল্যাপটপের মধ্যে এইটাকেই আমাদের র্যাঙ্ক 4-এ রাখতে হচ্ছে। এরপর যদি আমরা এর একটু স্পেকের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে Core i5-এর 12450HX, যেটা কিন্তু 8 কোর 12 থ্রেড এর একটা প্রসেসর। এই 8 কোরটার মধ্যে কিন্তু আবার 4টা এফিশিয়েন্ট কোর আর 4টা কিন্তু পারফরমেন্স কোর রয়েছে, এবং এটার সাথে আসছে 16GB DDR5 4800 MHz এর একটা র্যাম, এবং সাথে থাকছে 500GB Gen 4 SSD, এবং এটার কিন্তু গ্রাফিক্স হাঙ্গারকে পাওয়ার আপ করতে থাকছে RTX 2050 4GB এর একটা গ্রাফিক্স কার্ড, এবং সাথে 60 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। সো আমরা দেখি যে স্পেকটা কেমন পারফরমেন্স করছে। সো আমরা যদি ফার্স্টে গিগবেঞ্চে চলে যাই, সেক্ষেত্রে দেখি যে এটা সিঙ্গেল কোরে 2263 মতন স্কোর তুলছে, এবং মাল্টি কোরে কিন্তু 9680 মতো এটা স্কোর তুলছে। এবং এরপর আমরা 3D Mark টাইমস পেয়ে যখন এটার ক্যালিবারটা মাপি, সেক্ষেত্রে দেখি যে ওভারঅল এটা 4487 মতন স্কোর প্রোভাইড করছে, এবং এইটার সিপিইউ স্কোরটা কিন্তু সবার থেকে কিন্তু হাই ছিল, এবং নিঃসন্দেহেই বলতে হয় যে এইটা ওভারঅল সিনথেটিক স্কোরের দিক থেকে সবগুলো যে 4টা ল্যাপটপ ছিল এর মধ্যে র্যাঙ্ক 1-এ অবস্থান করছিল এটা। সো এরপর দেখি যে এইটার থার্মাল পারফরমেন্সটা কীরকম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে এত জোস একটা প্রসেসর এটা কেমন পারফরমেন্স মেনটেন করছে। সো আমরা যখন এইটা থার্মাল পারফরমেন্সটা চেক করলাম, সেক্ষেত্রে দেখি যে এটা কিন্তু এভারেজে মাত্র 78 ডিগ্রি সেলসিয়াসের মতন ধরে রাখছিল, এবং এটা পাওয়ার ইনটেকটা কিন্তু ছিল 72 থেকে 73 ওয়াটের মতন। কিন্তু সমস্যাটা বাদলো যখন এটা ক্লক স্পিড, তখন আমরা দেখি যে এইটার 3.2 গিগাহার্টজের মতন এটা মেনটেন করছিল, অর্থাৎ পাওয়ার যে মানে মেনটেনেন্সটা কিন্তু বেশ ভালোই ছিল, পাওয়ার ইনটেকটাও ভালো ছিল, কিন্তু ক্লক স্পিডটা কেন জানি খুব ভালো মতো ধরে রাখতে পারছিল না, এবং এর জন্যই কিন্তু এটাকে আমরা A- গ্রেডটা দিতে হলো, এবং যে 4টা ল্যাপটপ ছিল এর মধ্যে এটাকে কিন্তু আমরা র্যাঙ্ক 2-তে রাখলাম। সো চলুন চলে যাওয়া যাক এর পরের ল্যাপটপে, দেখা যাক যে ল্যাপটপটি কেমন করে। ওকে, এরপর আমরা কথা বলবো Acer Aspire 5 এই ল্যাপটপটা নিয়ে। এই ল্যাপটপটার দিকে যখন আপনারা তাকাবেন, তখন হয়তো আপনার মনে হবে যে তো অফিসের একটা লোক আছে না, অনেক সিমসাম সাদামাটা লাইফ লিড করে। এই ল্যাপটপটার ডিজাইন বা লুকটা কিন্তু ঠিক সেরকম, অনেক সাদামাটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে কিন্তু Acer Aspire 5 আমাদের একটা লুক অফার করছে, যেটার বিল্ড কোয়ালিটিটাও কিন্তু সিমসাম ছিল, হালকা পাতলা একটা বিল্ড কোয়ালিটি ছিল, পুরোটাই প্লাস্টিক বিল্ডের, এবং এই অফিসিয়াল লুকটা কিন্তু ভালো মতো ফুটে তুলতে কিন্তু এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টও ওরা প্রোভাইড করে দিয়েছে, এবং এইটার কিন্তু ব্যাকলিট আলায় একটা ফুল সাইজের একটা কিবোর্ডও ওরা দিয়েছে এর সাথে। এরপর আমি যখন এই ল্যাপটপের স্পেকটা দেখেছিলাম, সো ফার্স্টে এই ল্যাপটপটা যে বাজেটের মধ্যে একটা স্পেক অফার করছে সেটা কিন্তু আমার কাছে বেশ প্রমিজিং লেগেছিল, এবং এটা কিন্তু আমার বেশ একটা ইন্টারেস্ট গ্র্যাব করেছিল যে দেখা যাক যে ল্যাপটপটা কেমন কি করে। বাট পরবর্তীতে যখন আমি এটা টেস্ট করেছিলাম, এরপর কিন্তু আমার বেশ হতাশই করেছে, যেটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ পরেই দেখবো। বাট এখন আমরা এর ডিসপ্লের দিকে যাই। এটা কিন্তু IPS ক্লেমড একটা ডিসপ্লে ওরা বলছে, বাট আমরা যখন এটা স্পাইডার এক্স প্রো দিয়ে মানে ক্যালিবারটা মাপি, সেক্ষেত্রে দেখি যে এইটার sRGB 66%, ARGB 49%, এবং DCI-P3 কিন্তু 49%-এর মতো ছিল, যেটার স্কোরগুলো কিন্তু বেশ কম ছিল। আবার অন্যদিকে কিন্তু এটা 60 হার্জের একটা ডিসপ্লে। তো সব মিলিয়ে এটা কিন্তু আমরা র্যাঙ্ক 4-এ রাখছি। কারণটা হচ্ছে এটার যে ক্লেম ছিল এটার সাথে কিন্তু এটা ডিসপ্লের ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা মিল পাইনি, এবং অন্যান্য যে কয়েকটা ল্যাপটপ ছিল ওইটার মতনই কিন্তু এটা ডিসপ্লেটা প্রোভাইড করছিল, উল্টার কিন্তু সাথে 60 হার্জ ছিল। সো এরপর আমরা করলাম যে এটা একটু স্পেকটাও দেখা দরকার। স্পেকের দিকে যখন তাকাই, সেক্ষেত্রে দেখি যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে Core i5-এর 13420H প্রসেসর, যেটা কিন্তু 8 কোর দিয়ে আসতেছে, ওইখানেও 4টা পারফরমেন্স কোর আর 4টা এফিশিয়েন্ট কোর রয়েছে, এবং সাথে থাকছে 8GB DDR4 এর 3200 MHz এর একটা র্যাম, এবং সাথে 500GB Gen 4 এর একটা SSD ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, এবং এটা গ্রাফিক্সকে পাওয়ার আপ করতে থাকছে RTX 2050 4GB এডিশন, এবং ব্যাটারি হিসেবে থাকছে 50 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি। এইটার কিন্তু SSD স্পিডটা আমরা নিয়ে বলা হয়নি। এটার SSD স্পিডটা যখন আমরা মেপেছি, সেক্ষেত্রে দেখি যে এটা রিড স্পিডটা ছিল 5083 মতন, এবং রাইট স্পিডটা ছিল 4053 MBPS এর মতন, অর্থাৎ এইটা অন্যান্য দিক থেকে আমাদের একটু মানে ডিসপ্লের দিক থেকে বা পারফরমেন্সের দিক থেকে একটু হতাশ করলেও SSDর দিক থেকে কিন্তু এটা আমাদের খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করেছে, এবং আমাদের যে 4টা ল্যাপটপ ছিল এর মধ্যে কিন্তু এটা র্যাঙ্ক 1-এ অবস্থান করছিল। পরের সেকশনে যাওয়ার আগে
এই ল্যাপটপটা নিয়ে একটু কিছু কথা বলা দরকার। ওয়েল এইটা কিন্তু একটা মানে অফিসিয়াল গোয়িং একটা পাতলা ছিমছাম গোছের একটা ল্যাপটপ হওয়ার কারণে এখানে এসার কিন্তু কোনো সফিস্টিকেটেড কুলিং মেকানিজমটা কিন্তু রাখেনি। ওয়েল এইটার যে প্রসেসর এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল অর্থাৎ 13420H, এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর এবং এটার জন্য কিন্তু এখানে আমার কিন্তু কিছু এক্সপেকটেশনও ছিল যে এই 4টা ল্যাপটপ আমরা নিয়ে কাজ করছি এর মধ্যে কিন্তু এই প্রসেসরটা কিন্তু ডেফিনেটলি একটা পাওয়ারফুল একটা প্রসেসর অবশ্যই। বাট এসার করেছে কি, যেহেতু এখানে ওরা সফিস্টিকেটেড কোনো কুলিং সিস্টেম রাখেনি, এটার জন্য ওরা এই প্রসেসরের পাওয়ারটা হচ্ছে ক্যাপ করে দিয়েছে যেন কোনো হিট ম্যানেজমেন্টে যেন কোনো প্যারা না হয়। এবং এইটার প্রভাবটা কিন্তু পরবর্তীতে আমরা যে কয়েকটা বেঞ্চমার্ক করেছি বা যখন আমরা ল্যাপটপটা বিভিন্ন ক্ষেত্রে চালিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এইটার এই পাওয়ার যে ডেলিভারি বা পারফরমেন্স যেটা এটার কিন্তু আমরা গ্যাপটা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছিলাম। ওয়েল যদিও এই সিস্টেমটা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ দিয়ে কিন্তু আপনারা আনলক করে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রসেসর থেকে কিন্তু তার ট্রু পটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে পারবেন। বাট এসার কিন্তু নিজে থেকে কোনো কিন্তু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কিছু প্রোভাইড করেনি যেটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। যেহেতু আমরা 4টা ল্যাপটপ, এই 4টা ল্যাপটপের বেসিক কনফিগারেশন দিয়েই আমরা এটার বেঞ্চমার্কিং করছি, সো আমরা এইটাও তার বেসিক কনফিগারেশন দিয়ে বেঞ্চমার্কিং করব এবং দেখব যে এটা কেমন কি করছে। সো ফার্স্টে যখন আমরা গিগবেঞ্চে গেলাম সেক্ষেত্রে দেখি যেটা সিঙ্গেল করে কিন্তু 1988 মতন এবং মাল্টি করে কিন্তু 5898 মতন স্কোরটা কিন্তু এটা প্রডিউস করছে। অর্থাৎ এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এইটার যে পটেনশিয়ালটা যে লক করা হয়েছে এটা কিন্তু খুব ভালো মতো স্পষ্ট এখানে। এবং এইটার ব্যাপারটা 3D মার্কেও সেম ছিল। 3D মার্ক টাইমস পায় যখন আমরা এটা বেঞ্চমার্কিং করলাম সেক্ষেত্রে দেখি যে 3412 মতন একটা স্কোর পুশ করে, যেটার সিপিইউ স্কোরটা কিন্তু অনেক লো ছিল। এবং এই সব কিছুর কারণে কিন্তু এটা আমরা যে 4টা ল্যাপটপ এর মধ্যে কিন্তু এটা র্যাঙ্ক 4-এ রাখছি। সো দেখি যে থার্মালেও কি এটা একই রকম পারফরমেন্সকে বজায় রাখছে কিনা। থার্মালে যখন আমরা গেলাম সেক্ষেত্রে দেখি যে এইটা কিন্তু এভারেজে 76 ডিগ্রি সেলসিয়াসের মতন ধরে রাখছিল এবং এই যে এই মানে টেম্পারেচারটা ধরে রাখার জন্য করলো কি এটার পাওয়ার ইনটেকটা কিন্তু 35 ওয়াটের মতন ছিল মাত্র এবং 3 গিগাহার্টসের মতন কোনো রকমে এটা প্রডিউস করছিল আর কি। সো সব মিলিয়ে কিন্তু এই পুরো ব্যাপারটাই কিন্তু আমরা এই ব্যাপারটা লক্ষ্য করলাম এবং দেখলাম যে এইটার যে সিস্টেম ক্যালিবারটা এটা কিন্তু আসলেই লক করে রাখা হয়েছে এবং এই ব্যাপারটা সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো মতো স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। এবং এইটার কারণে কিন্তু এটাকে আমরা C+ গ্রেড দিয়ে দিলাম এবং যে 4টা ল্যাপটপ আছে এর মধ্যে থার্মাল পারফরমেন্সে কিন্তু এটা র্যাঙ্ক 4-এ অবস্থান করছে। সো চলুন লাস্টে যে আমরা দেখি 4টা ল্যাপটপ নিয়ে কি বলা যায়। ওয়েল ফাইনাল ভার্ডিক্টে তাহলে কি বলা যায় এই 4টা ল্যাপটপ নিয়ে। ওয়েল র্যাঙ্ক 4-এ যদি আমাদের রাখতে হয় সেক্ষেত্রে এসআরকে রাখতে হচ্ছে। এই ল্যাপটপটা কিন্তু র্যাঙ্ক 1-এও যেতে পারতো। কেন? কারণ এটার কিন্তু প্রসেসর অনেক চমৎকার একটা প্রসেসর ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এটার কিন্তু আইপিএস ক্লেম ডিসপ্লে ওরা বলছে, তো সব মিলিয়ে কিন্তু এটা র্যাঙ্ক 1-এ যাওয়ার কিন্তু ক্যাপাবিলিটিস অবভিয়াসলি ছিল। বাট এসআরের নিজস্ব কিছু কারণে কিন্তু এই জিনিসটা হতে পারলো না। যদিও যদি কোনো গিকি মানুষ থাকেন তাকে পরামর্শ থাকবে যে আপনারা নিজ দায়িত্বে অবভিয়াসলি নিজ দায়িত্বে এটার পারফরমেন্সটা আপনারা আনলক করে এটা ট্রু পটেনশিয়ালটা বের করতে পারবেন। বাট সেক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যুর কিন্তু অবভিয়াসলি সমস্যাটা আপনাদের ফেস করতে হবে। ওয়েল র্যাঙ্ক 3-তে কিন্তু আমরা MSI GF63-কে রাখছি। এই ল্যাপটপটা না বাজেট ওয়াইজ কিন্তু বেশ সুন্দর একটা ল্যাপটপ এবং এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ চমৎকার। বাট তো আমরা এটাকে র্যাঙ্ক 3-তে রাখার কারণটা হচ্ছে এই যে এখানে DDR4-এর যে ওরা র্যাম প্রোভাইড করে দিয়েছে এটা কিন্তু অবভিয়াসলি একটা বামার ছিল এবং সাথে যে ওভারঅল যে পারফরমেন্সের স্কোর এটাও কিন্তু একটু হতাশই করেছে আমাদের এবং সব মিলিয়ে এটাকে কিন্তু আমরা র্যাঙ্ক 3-তে রাখছি। ওয়েল র্যাঙ্ক 2-তে আমরা যে ল্যাপটপটা রাখছি এটা কিন্তু একটা প্লট টুইস্ট ল্যাপটপই বলা যায়, অর্থাৎ এটা কিন্তু আমাদের আসুস। ওয়েল এই ল্যাপটপটা কিন্তু র্যাঙ্ক 1-এ চলেই যেতে পারতো। এটার কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো, পারফরমেন্সের ভালো প্রোভাইড করেছে, এটার SSD পারফরমেন্স ভালো ছিল, তার থার্মাল পারফরমেন্স ভালো ছিল, সবই ভালো ছিল। কিন্তু এটার যে সমস্যাটা সেটা হচ্ছে এটা ডিসপ্লে। ওয়েল এইটার কারণে এটা জাস্ট র্যাঙ্ক 2-তে চলে গেল। ডিসপ্লে যে খারাপ না এমনটা না, 1080p এটা কিন্তু 144 হার্জেরই ডিসপ্লে প্রোভাইড করছে, বাট এটার কালার গ্যামেট কভারেজটা কিন্তু বেশ কম লেনোভো থেকে এবং এইটার কারণেই এটাকে আমরা বেসিক্যালি র্যাঙ্ক 2-তে রাখছি। এবং এইটাতে কিন্তু 8GB DDR5 র্যামের সাথে এই ল্যাপটপটা আসছে। যদি আমরা শুনছি যে টেকল্যান্ড থেকে নাকি এটা হচ্ছে 16GB করে দেওয়া হবে, বাট তারপরও ওভারঅল মিলিয়ে এটাকে আমরা র্যাঙ্ক 2-তে রাখলাম। এবং সবার লাস্টে র্যাঙ্ক 1-এ থাকছে লেনোভো লক
এই ল্যাপটপটা র্যাঙ্ক 1-এ থাকার কিন্তু কারণ আছে। এটার বিল্ড কোয়ালিটির দিক থেকে বলেন বেশ সুন্দর বিল্ড কোয়ালিটি, শক্তপোক্ত একটা সুন্দর একটা বিল্ড কোয়ালিটি ওরা প্রোভাইড করছে, ডিজাইনটাও বেশ সুন্দর। সাথে যদি আমি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এটা বেশ ভালো। HX একটা প্রসেসর প্রোভাইড করে দিয়েছে এবং এই প্রসেসরের পাওয়ারটা কিন্তু সব দিক থেকে কিন্তু বেশ ভালো ছিল, এটা আমরা দেখেছি বেঞ্চমার্কিংয়ে। সাথে এটা কিন্তু থার্মাল পারফরমেন্সও ভালো ছিল। তারপর আমি যদি এইটার ব্যাটারির কথা বলি, ব্যাটারিটাও কিন্তু কয়েকটা ল্যাপটপের থেকে বেশি ছিল, 60 ওয়াট আওয়ারের ব্যাটারি ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এবং এটার যদি ডিসপ্লেটা নিয়ে বলতে হয়, ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো ছিল। অর্থাৎ এই ডিসপ্লেটা দিয়ে যারা গেমিং করবেন তারা তো আছেনই, পাশাপাশি যদি কেউ টুকটাক বাড়তি এডিটিংয়ের কাজ বা অন্যান্য একটু প্রফেশনাল কাজ করতে চান তারাও কিন্তু এই ডিসপ্লেটা দিয়ে টুকিটাকি কাজ করে নিতে পারবেন। অর্থাৎ সব দিক থেকে কিন্তু এটা ভালো একটা প্যাকেজ প্রোভাইড করছে। সবই কি ভালো না, একটু বামার আছে, সেটা হচ্ছে এটার এসএসডির কিন্তু স্পিডটা কিন্তু আমাদের কাছে একটু হতাশ করেছে। বাট টু বি অনেস্ট, একটা বাজেটের মধ্যে কিন্তু সব দিকই যে ভালো হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, একটা দিক কিন্তু আমাদের ছাড় দিতেই হবে। সো তারপরও সব পুরো ফুল প্যাকেজটা মিলিয়ে লেনোভো আমাদের কাছে যেটা অফার করছে এটা নিয়ে আমার মনে হয়েছে যে এটা র্যাঙ্ক 1-এ থাকারই দাবিদার। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। এই ভিডিওতে আমরা দেখলাম যে 4টা ল্যাপটপ যার যার অবস্থান থেকে কেমন পারফরমেন্স করছে, এটার ভালো খারাপ সব দিক আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকম আরও অনেক ভিডিও যদি আপনারা পেতে চান বা আমাদের সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম টেকোলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হয়ে যেতে পারেন, এইটার লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিলাম। আর অবভিয়াসলি আমাদের সাপোর্ট করার জন্য কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।